আম্মা, আম্মা, আরে কই? কি হয়েছে বৌমা? এতক্ষণ ডাকার পরে এখন বলছেন কি হয়েছে বৌমা? আচ্ছা, মানুষ বেলা কয়টা পর্যন্ত ঘুম পাড়ে? কেন বৌমা, সকালে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তাই উঠতে দেরি হয়ে গেছে। সারা রাত এত ঘুম পাচ্ছেন, তা ঘুম হয়নি না? বৌমা, এমনি করে কথা বলতেছো কেন? কি হয়েছে বলো। শোনেন, কথা হচ্ছে আমি একটু বাইরে যাচ্ছি, মানে মর্নিং ওয়ার্কে বের হচ্ছি। অবশ্য আপনি এইসবের না কিছু বুঝবেন না, বলাটাই ব্যথা। আর সেগুলো বুঝে বা শুনেও আপনার কোনো কাজ নেই। আমি বাইরে যাচ্ছি, আমি যেন মর্নিং ওয়ার্ক থেকে ঘুরে এসে যেন দেখতে পাই আমার সামনে নাস্তা রেডি। মনে থাকবে? বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক মতোই নাস্তা তৈরি করে রাখবো, তুমি আসো। এই এক কথা তো রোজই বলে, কিন্তু আশা পাতা নাস্তা পায় না। আপনাকে এক কথা বললে আপনি আর একটা কাজ করেন। এই যে বিয়ের পর থেকে একটা দিনও কি এমন হয়েছে যে সময় মতো নাস্তা পাইছে? আপনাকে নাস্তার কথা বলে যায় এক, আপনি করেন আর এক। আচ্ছা, আপনি কি বুঝেন না নাকি ইচ্ছা করে এগুলা করেন? বলেন তো আম্মা। বৌমা, আমি গ্রামের মানুষ, তুমি ইংরেজিতে কি সব নাস্তা বানানোর কথা কও, সেসব তো আমি বুঝি না, তাই করতেও পারি না। তুমি যদি আমার দেখাই দাও তাহলে আমি পারো। ওরে বাবা, কি সুন্দর কথা বলো না। আমি যদি শিখাই দিই, তাই বুড়ি, তোর কি মনে হয় আমি এখন বসে বসে রান্না করব? হ্যাঁ, আমার কি তোর চাকর মনে হয়? শোন, আমি যদি রান্না করতাম না, তাহলে তো তোর নাস্তা বানানোর কথা বলতামই না। আমি করবো না জন্যই তোরে বলছি। এক কাজ কর, অবশ্যই তুই তো একটা খেয়াল, সারা জীবন শুধু এই শাক ঘাটি, শাক ভাজি, শাক ভর্তা এইগুলো খাইছিস। তুই কিভাবে ওইসব নাস্তার নাম জানবি? হ্যাঁ, এখন থেকে এক কাজ করবি, আমার ফোন আছে না, আমার ফোন থেকে ভিডিও দেখবি, দেখে দেখে নাস্তা বানানো শিখবি। বুঝতে পারছিস? অত কিছু জানি না। আজকে একটা চিকেন স্যান্ডউইচ বানাবি, একটা ডিম হচ্ছে সিদ্ধ রাখবি, আর হ্যাঁ, আমি নাস্তা করার 10 মিনিট পর 1 কাপ কফি দিবি, ঠিক আছে? ঠিক আছে। আমি চললাম। আর সময় মতো যেন সব কিছু রেডি থাকে, এটার জন্য আমাকে বসে না থাকতে হয়। আচ্ছা। কারণ মর্নিং ওয়াক করার পর প্রচণ্ড খিদা লেগে যায়, তখন যদি খাবার ঠিক মতো সামনে না পায়, আমার কিন্তু মেজাজটা ঠিক থাকে না, কথাটা যেন মাথায় থাকে। আর হ্যাঁ, একটা জিনিস বুঝি না তো, বাবা, গহনাঘাটের কি বাহার! বলি কি, এইসব গহনা না আপনাকে এখন মানায় না। এই যে চুড়ি পরে আসছে, এই দেখেন এত মোটা চেন। আচ্ছা, গরমের মধ্যে কি আপনার বিরক্ত লাগে না? এই দুল, এই চেন, এই চুড়ি খুলে রাখবেন, মনে থাকবে? আচ্ছা। যান, ভদ্র মানুষের মতো যায়, সব কাজ শেষ করে নাস্তা রেডি করেন। চললাম আমি। বৌমা তো বইলে চলে গেল, কি জানি বললো চিকেন স্যান্ডউইচ, সেটা আবার কেমনে বানায়? কি যে বিপদে পড়ছি আমি। এই দাঁড়াও 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 দাঁড়াও। কি? উফ, দিলেন তো জকিং এর মাঝখানে এসে বাধা। আচ্ছা, জগিং করো আর যাই করো। আচ্ছা, শুনলাম তোমার স্বামী নাকি বিদেশ থাকে। তো তো বিদেশ থাকে, তুমি এ কি শাড়ি পরেছো? তোমাকে ভালো শাড়ি গহনা মনে হয় দেয় না, মনে হয় না? বুঝলাম না, আমার স্বামী কি দেয় না দেয় সেটা না আপনি কেন পড়ছেন? না, যেহেতু তুমি একজন বিদেশি প্রবাসীর বউ, কিন্তু প্রবাসীর বউ হিসাবে কানেও তো দেখছি সোনার না, হাতেও সোনার কোনো জিনিস নেই। এই যে শোনেন, আমার স্বামী যে টাকা ইনকাম করে না, সেই টাকা দিয়ে আর যাই হোক ওই চাপা চাপা গহনাঘাটে হবে না। ও, ইনকাম তাহলে খুব একটা নাই। আরে বাবা, যতটুকু করছে না, দায়িক দিনে কিছু ছিল সেগুলো শোধ করছে, আর কিছু কিছু করে গোছাচ্ছে আর কি। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তোমার এত সুন্দর রূপ, এত সুন্দর উঠতি বয়স, আর তোমার স্বামী তোমাকে এইভাবে ফেলে রেখে বিদেশে চলে গেছে, আবার তোমাকে শাড়ি গহনা, শখের আহ্লাদের শখ আহ্লাদের জিনিস এগুলো কিছুই দেয় না, তুমি কিসের জন্য আছো এখানে পড়ে? তার চাইতে শোনো, এক কাজ করো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমাকে বিয়ে করে ফেলো। কাকা, একদম চুপ। আর একটা কথা বলবেন না, আপনি লজ্জা লাগে না? না, সম্পর্ক আপনি আমার কাকা হন, অথচ আপনি কিনা আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। শোনো, তোমার যে বয়সটা, এই বয়সে যদি তোমার শখ আহ্লাদ পূরণ না করো, এই জীবনের কোনো মূল্য আছে বলো? আমার নাই কি? আমার টাকা পয়সা, ধন দৌলত সবই আছে। তুমি যদি একবার রাজি হও, শোনো, আমি তোমাকে, এই যে জগিং করছো না, এই জগিংয়ের কোনো প্রয়োজন পড়বে না, তোমাকে আমি সব এক্সারসাইজের, জিমের জিনিসপত্র কিনে দেবো। তুমি কারে চলাফেরা করবে,
মার্কেট করবে প্রতি সপ্তাহে 2 বার। আর মার্কেট পাবনা শহর বা ঢাকা শহরে করবে না, তুমি চলে যাবে সরাসরি বিমানের টিকিট কেটে সিঙ্গাপুর। সেখানে যে তোমার শখের জিনিস কিনে নিয়ে আসবে। তুমি শুধু একবার বলো যে তুমি রাজি। তুমি শুধু আমার মনটাকে সন্তুষ্ট করো, আমি দেখো তোমাকে কিভাবে সন্তুষ্ট করি। সিঙ্গাপুর? হ্যাঁ, সত্যি? বাংলাদেশের মার্কেটে আমি তোমাকে দিয়ে মার্কেট করাবো না। তোমার নিজেকে নিজে চিনতে পারো নাই, তুমি যে কি জিনিস। তুমি আমার এই জায়গাটায় জায়গা দখল করে বসেছো। আসলে এইভাবে না কেউ কখনো বলেওনি। আর সত্যি কথা বলতে সিঙ্গাপুরে ঘুরতে যাওয়ার না আমার খুব শখ। আমার আরেকটা জায়গায় ঘুরতে যাওয়ার শখ। কোথায়? থাইল্যান্ড। থাইল্যান্ড? থাইল্যান্ডে আমরা দুজন বিয়ের পরে হানিমুনে চলে যাব। কি এগুলা কি সত্যি? আমি কিন্তু মিথ্যা কথা পছন্দ করি না। আচ্ছা মানে ঠিক আছে, ওগুলা পরে দেখা যাবে। আমি তাহলে এখন আসি। তুমি আসো, ঠিক আছে। তুমি যদি আমাকে অনুমতি দিতে, আমি তোমার বাসায় গিয়ে তোমার সঙ্গে একটু দেখা করতাম। সব কিছুর অনুমতি দেওয়ার কি আছে? কিছু কথা তো মানুষ মেয়েদের মুখ দেখলেও বুঝতে পারবে। সমস্যা নাই, আপনি চাইলে যখন তখন আসতেই পারেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি কালকে থেকে আমি জগিংয়ে বের হব নাকি এক এক করে জিনিস? না, আমি এক এক করে তোমাকে সব জিমের জিনিস কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর যখন করলাম না, আজকে তাহলে যাই। ঠিক আছে, যাও। আচ্ছা আসি, হ্যাঁ। পিছন থেকে দেখে না তোমাকে আরো সুন্দর লাগছে ময়না পাখি। তোমার কাছে যতক্ষণ না যাবো, যতক্ষণ মধু না পাবো, ততক্ষণ আমার গলাটা শুকনোই থাকবে। ঠিক আছে, হাজারের দিকে যাব না। আরে দেখেন তো কে। বাজান তুই? কেমন আছো বলো? আছি, ভালো আছি। কি ব্যাপার, তুমি হঠাৎ করে? হঠাৎ করে চলে আসলাম। আমার কোম্পানির বস আমাকে হঠাৎ করে 3 মাসের ছুটি দিছে, তাই ভাবলাম বাড়িতে যাই, সবার সঙ্গে দেখা করে আসি। সবই তো বুঝলাম, আমার একটা ফোন দিয়ে তো বললা না। আর তোমার সাথে তো গতদিন আমার কথা হলো। আরে আমি ইচ্ছা করেই বলি নাই। কিন্তু মা, তোমার গায়ে এরকম নোংরা শাড়ি কেন? আর বললো না, মায়ের নাকি গরম লাগে। আম্মাকে কত বলে, আম্মা আপনি ছেড়ে প্রবাসে থাকে, আপনি কিনা ভালো শাড়ি পরবেন না। আমার একই কথা, বৌমা যে গরম, এই গরমের মধ্যে নতুন শাড়ি পরলে তো আমার গরম লাগে। আর তাছাড়া তুমি তো জানোই, বয়স্ক মানুষের স্বাস্থ্যটাই তো আগে। আম্মা যেহেতু কমফোর্টেবল বোধ করে না, তা আমিও আর জোর করি না। হ্যাঁ বাজান, আমারও নতুন কাপড় চোপড় পরতে ভালো লাগে না, সেই গরম লাগে। আর তাছাড়া বাড়ির থেকে তো কোথাও যাই না, এই জন্য নতুন কাপড় পরি না। আচ্ছা মা, সব ঠিক আছে, তোমার ছেলে থাকে এখন প্রবাসে, তুমি ভালো ভালো পোশাক পরবা, ভালো ভালো খাবার খাবা, সবাই দেখে বলবে সোহেলের মা এখনো অনেক ভালো আছে। মা, আজকে যা পরছো, এরপর থেকে ভালো শাড়ি পরবা। এই তো এখন তুমি চলে আসছো না, এখন ঠিকই মায়ের গরম লাগবে না, ভালো ভালো পোশাক পরবে। এতদিন আমি পরে মেয়ে বলছিলাম তো, তাই তোমার মা আমার কথা শোনেনি। আচ্ছা, অনেক কথা বলছো, সব কথা ভিতরে গিয়ে বলবো। কি আমি এ জায়গায় দাঁড়িয়ে থাকবো না ভিতরে নিয়ে যাবা? আর বলো না, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, ব্যাগটা আমি নিচ্ছি। আর বাজান আয়। চলো। আরে তুমি কেন এখন এখানে আসছো? তোমার বারবার নিষেধ করছি না, যখন তখন এভাবে হুটহাট করে চলে আসবে না। আর তাছাড়া শোনো, এখন না সোহেল বাড়িতে আছে, বুঝতে পারছো? যদি দেখে ফেলে না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোমাকে না দেখলে তোমার ভালো লাগে না, তোমাকে দেখার জন্যই তোমার আশা। আরে বাবা, কিন্তু চাইলে না সবসময় আসা যাবে না। তুমি কি চাও তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে যাক? না, তাই কি চাবো আমি? তাহলে ভালো ভালো এখান থেকে যাও। আরে তুমি যাও, পরে বাকি ব্যবস্থা আমি করব। কি করবো? এই দেখো আবার বলে কি করবো। আরে শোনো, আমার চিন্তা ভাবনা আছে কিছুদিন হাতে সময় নেই, তারপর আমরা দুজন পালিয়ে যাবো।
আর যদি ধরো বাই চান্স এর মধ্যে কোনোভাবে শৈলের হাতে ধরা পড়ে যায়, ও বুঝে গেলে তো ওকে বাঁচায় রাখা যাবে না, তখন ওরা শেষ করে দিব, বাস পথের কাটা শেষ হয়ে যাবে। এইবার বলেছে তুমি ভালো কথা, কারণ রাস্তায় যদি কাঁটা থাকে সেই কাঁটার উপর দিয়ে হাঁটা যায় না, কাঁটা ছাপ করে তারপরে হাঁটতে হয়। হ্যাঁ সবই তো বুঝলাম, এখন বুঝছো, এখন এখান থেকে যাও, নাহলে যে কেউ দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে। আরে যাও, বাকি যাও। প্ল্যান পরে হবে। যাচ্ছি শোনা, যাচ্ছি, বাই। বাই। না না, আমাকে ওখানে দাঁড়িয়ে থাকা যাবে না, আমিও যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনে চললে? আমি একটু বাজারের দিকে যাচ্ছি। বাজারে যাবে? শোনো, আল্লাহ মানুষের কপাল যে এত সুন্দর করে দেয় এইটা আমার জানা ছিল না। কেন কাকা এই কথা বলতেছেন কেন? আমার ভাগ্য এত ভালো কি জন্য বলতেছেন? এই যে তুমি বিয়ে করেছো, মাশাল্লাহ বউখান একটা যা পাইছো, যেমনি দেখতে শুনতে তেমনি বউর গুণ। এত সুন্দর মেয়ে আর এত নম্র ভদ্র মেয়ে, আমার মনে হয় এ তল্লাটের ভিতর কারো বাড়ি। কাকা এটি ঠিক বলছেন, এরকম মেয়েকে বউ হিসাবে পাওয়া প্রত্যেকটা পুরুষের ভাগ্যের ব্যাপার। আমার বউটা না অনেক ভালো। দেখেন আমি প্রবাসী ছিলাম, প্রত্যেক দিন ফোন করে আমার খোঁজ খবর নিত, আমি কি খাইছি, কি করতেছি, কখন ঘুমাবো, আমার শরীর ঠিক আছে কি না। অথচ আমার রুমমেট আরও অনেক ফ্রেন্ড ছিল, তাদের বউরা খোঁজ খবর নিত না। আমার রুমমেটের একজনের বউ তো অন্য একজনের সঙ্গে পরকীয়া করে চলেই গেছে। আমি একটা জিনিস বুঝি না, পরকীয়া করলে যদি একজন ইয়াং ছেলের সাথে যাইতো তাও মেনে নেওয়া যাইতো। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম সে নাকি একটা বয়স্ক মানুষের সঙ্গে চলে গেছে। অথচ আমার বউটা দেখেন অনেক ভালো। পরকীয়া তো দূরের কথা, নম্র ভদ্র, নামাজ কালাম পড়ে, সবসময় বাড়ির মধ্যে থাকে। আমার বিনা অনুমতিতে ব্যাংকে পর্যন্ত টাকা উঠাইতে যায় না। আপনি যেটা বলছেন সেটা কিন্তু সত্যিই আমার ভাগ্যটা না অনেক ভালো। তুমি ঠিকই কইছো বেটা, তবে তোমার শ্বশুর বাড়ি তো আমি যাইনি, আমি দেখি নেই। আমার মনে হয় কি মেয়েটা মনে হয় বংশীয় ঘরের মেয়ে। আচ্ছা বাবা, তুমি বেতন পাও কত? আঙ্কেল আসলে প্রবাস কাজ করলেই শুধু টাকা উপার্জন করা যায় না, ওই যে বললেন না ভাগ্যও লাগে। আমার ভাগ্যটা হয়তো এদিক দিয়ে ভালো হলেও ওদিক দিয়ে অতটা ভালো না। আমি সেরকম ইনকাম করতে পারি না, তবে আলহামদুলিল্লাহ যেটুক করছি এটুকু দিয়েই আমার সংসার চলে যায়। না সমস্যা নাই, তুমি কম টাকা ইনকাম করতে কি হয়েছে? আর এই জন্যেই তো সুযোগ সুবিধা, না মানে সুযোগ বুঝে তোমার বউ ইনকাম করে নিবি। না আমার বউ ইনকাম করতে হবে না, তারপরেও আমি যে টাকায় আমার বউর হাতে দিছি এই টাকাটাই গুচ্ছিতভাবে রাখছে। এই টাকাটা দিয়ে হয়তো আমি এখন দেশে একটা কিছু করতে পারবো। না ভালো ভালো ভালো। তা কোনে যাচ্ছ তুমি? কাকা আমি তো একটু বাজারের উপরে যাচ্ছি। সত্যি বাজারে যাচ্ছি? যাও। হ্যাঁ কাকা আমি বাজারের দিকেই যাচ্ছি। আচ্ছা যাও, কত সময় লাগবে নিয়ে আসতে? কাকা অনেকদিন পরে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, আড্ডা দিব, সময় তো একটু লাগবেই। ও হয়, সকলের সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে আসো। আচ্ছা কাকা একসময় বাড়ি পারে আসেন কিন্তু। আচ্ছা যাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওরে সুযোগ রে, সুযোগ বলে বারে বারে আসে না। আজকে একখান সুযোগ পালিয়াম, এই সুযোগেই আমার মকা লুটে নেওয়া লাগবে। কয় আমার বউ পয়সা গচ্ছিত করে রাখে, যে পয়সা পাঠায়। আরে গচ্ছিত তো করবি, ওর হাত খরচের পয়সা তো ও নিজেই গুছায়, তোমার তো আমার ভাঙবে কে? আমি এখনই যাব, এই সুযোগ আমি হাতছাড়া করব না। তুমি বাজার থেকে আসতে আসতেই কাম সারিয়ে দেবো না। ঘরে যদি চাঁদ থাকে, ঘরে যদি চাঁদ থাকে, আকাশের চাঁদ চাই না, রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে এই, থামো তো। আরে চুপ করো না, তোমার কি মাথা গেছে? কেন? তুমি এই সময় এসে আমার সাথে দেখা করতে? আচ্ছা তুমি কি বোঝো না, আমার বর আমার বাড়িতে আসছে, এই যে তুমি দেখা করতে আসছো না, কেউ যদি দেখে ফেলে বা শৈলের চোখে পড়ে তাহলে কি হবে?
এটা তোমার মনের ভয়। সোহেলের সঙ্গে আমার অলরেডি দেখা হয়েছিল। সোহেল বাজারে গেছে, আমি খুঁটে খুঁটে সব জিজ্ঞাসা করেছি। সব বন্ধু বান্ধবের বাড়িতে যাবে, দেখা সাক্ষাৎ করবে, বাজারে বসবে, চার দোকানে আড্ডা মারবে, 3 ঘন্টা কমপক্ষে লাগবে। আমি এই জন্যেই একবারে রেডি হয়ে তারপরে তোমার কাছে চলে এসেছি। আর এ বাবা তুমি বিষয়টা বোঝো নি। ধরো পরে ওর মনটা চেঞ্জ হয়ে গেল, ও গেল না, তখন কি হবে? কিচ্ছু হবে না। একটা জিনিস মনে রাখবে, সোহেল বলে কেউ নাই। এখন তুমি আমার, আমি তোমার, এইখানে মাঝখানে আর কেউ থাকবে না। আরে বাবা তোমার মাথাটা সত্যি গেছে। আচ্ছা আমি তোমার কথাই ধরে নিলাম সোহেল 3 ঘন্টা পর আসবে। আচ্ছা ধরো সোহেল 3 ঘন্টা পরেই আসলো, কিন্তু বলি কি, এই যে তুমি আমি দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি না, একসঙ্গে আড্ডা দিচ্ছি না, সেই সময় ধরো আশেপাশের কেউ দেখলো, তারপর কি হবে? হ্যাঁ, সে তো ঠিক সোহেলের কানে দিবে, শুধু সোহেলের কানে না, সে টোটাল গ্রামে জানাবে। তখন না তোমার আর আমার প্রেম ফুস করে শেষ হয়ে যাবে। আরে আমাদের এর প্রেম শেষ হওয়ার প্রেম না, আমাদের এই প্রেম শেষ করার মতো বান্দা কেউ নাই। শোনো, এখন যতক্ষণ পর্যন্ত সোহেল বাড়িতে ফিরবে না ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু তোমার সঙ্গে টাইম পাস করবো। তা তো করবাই, কারণ তোমাকে আমি হাজার বোঝালে তুমি তো বুঝবা না, তুমি নিজে যেটা বোঝো সেটাই করবা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় যাচ্ছেন এত তাড়াহুড়া করে? ভাই একটু বাজারের দিকে যাচ্ছি, অনেকদিন পরে প্রবাস থেকে আসছি তো, তাই বন্ধু বান্ধবের সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি। ও, বাজারে যাচ্ছেন না? হ্যাঁ, কিছু বলবা? বলবোই তো ভাই। ওই যে জায়গায় আছে না উত্তরপাড়ার, ওই জায়গার সাথে দেখলাম ভাবি ফষ্টি নষ্টি করতেছে। এটা তুমি কি বলছো? আমার সাথে তো রাস্তায় তার দেখা হয়েছিল, সে আমার প্রশংসা করলো, বা বইয়ের প্রশংসা করলো, আবার আমি কোথায় যাচ্ছি সেটাও জিজ্ঞাসা করলো। আর তুমি বলছো আমার বইয়ের সঙ্গে রেজা কাকা পরকীয়া করতেছে, ফষ্টি নষ্টি করতেছে। তার মানে হ্যাঁ, 2 2 4 মিলে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তুমি খবরটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি আর তাহলে আর বাজারের দিকে যাব না, আমি এখনই বাড়ির দিকে যাব। ঠিক আছে ভাই, তাহলে এখন আপনি বাসায় যান। আচ্ছা, আমি বাসায় যাচ্ছি, তুমি যাও। আচ্ছা ভাই। মিলন যা বলে গেল, এটা যদি সত্য হয় তাহলে আমাকে এই মুহূর্তে বাসায় যেতে হবে, আর বাসায় গেলে আমি হাতে নাতে ধরতে পারবো। না না, এ যাকে দেরি করা মোটেও ঠিক হবে না, যেভাবে হোক আজ হাতে নাতে ধরবই। আর ভয়, তুমি যে ভয় পাচ্ছ, এখানে কোনো ভয় পেতে চলবে না। এখানে শুধু তুমি আর আমি। হ্যাঁ, আচ্ছা। এখানে কোনো ভয়ভীতি চলবে না, এখানে তুমি আমি, এটাই তো। আরে সোহেল তুমি, আমি এসে ওই দেখো, আমি তো কাবাবের মধ্যে হাড্ডি হয়ে গেলাম। এত সুন্দর একটা রোমান্টিক দৃশ্য আমি এসে তোমাদের ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আরে না, রোমান্টিক কেন দৃশ্য হবে? আসলে বিষয়টা হয়েছে কি, উনি এসে আমাকে বলতেছে আমি যদি এই কথা বলি তাহলে দেখবা সোহেল এসে শুনলে কেমন খেপে যায়, তাই আর কি তোমাকে দেখে ইচ্ছা করে ফাজলামি করতেছিল। সেটা তো বুঝলামই, বুকের সাথে মাথা লাগিয়ে, এটাও ফাজলামি, তাই না? ইয়ে মানে দেখো, চাপ! একটা মিথ্যা কথা বলবি না, অনেক মিথ্যা কথা বলছিস। আমি আমার নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, তারপরে তুই আমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছিস। কি ভয়ভীতি কিচ্ছু নেই? হ্যাঁ, তোদের দুজনকে আজকে আমি এমন জায়গায় পাঠাবো সেখানে আর কোনো ভয় ভীতি কোনো কিছুই থাকবে না, একবার নিশ্চিন্তায় ঘুম পারবি। বুঝতে পারছিস? তুই একজন প্রবাসীর বইয়ের সঙ্গে পরকীয়া করিস, তাই না? তার মানে তুমি সিরিয়াস না? অবশ্য তুমি যেহেতু সব কিছু জেনে গেছো, আমার কাছে মনে হয় লুকানোর কিছু নেই। এদিকে এসো, শোনো। আরে শোনো না, আমি বলতেছিলাম কি, ভাবছিলাম তোমাকে বললে তুমি বুঝবা, কিন্তু না। আর আমার কাছে মনে হয় কি, এসব লুকানো না ঠিক না। তুমি আমার স্বামী, তোমার কাছে কি লুকানো উচিত হবে বলো? তুমি যেটা দেখছো না একদম ঠিক দেখছো, আর যা শুনছো একদম ঠিক। আবার কিছুক্ষণ আগেও তো বললাম আমাদের না ভয় ভীতি কিচ্ছু না। ধর শালা, কি জানি কিছু না, তুমি কি বলছো? খারাপ করো না, আমাদেরকে কোথায় পাঠাবা? পাঠাবা না? এই যে ধর, পা ধর, পা ধর, পা ধর, আরে ধরো, পা ধর। পাঠাচ্ছি না, আমাদেরকে পাঠাবো, এবার তোমার পাঠায়।
যাক। সরো, 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 সরো। আমাদেরকে পাঠাবে না? এই ভাবছিলাম কয়টা দিন পর শেষ করব, কিন্তু না, এমন সময় চলে আসলো না, বাধ্য হলাম ওরা শেষ করতে। বলি কি, শেষ তো করলাম, এই জিনিসটা যদি এখন এইখানে পড়ে থাকে না, আর আশেপাশে যদি কেউ দেখে না, তাহলে কী হবে জানো তো? ওর মতো না তুমি আমি দুজনে উপরে উঠে যাব। যত তাড়াতাড়ি সম্ভব এটার সরানোর ব্যবস্থা করতে হবে। এক্ষুনি নিয়ে যাব, কবর দিয়ে দেবো। আরে সেটাই বলছি, তাড়াতাড়ি ধরো না। ধরো ধরো। দেখে আমি পা ধরি। সোহেল, বাবা সোহেল, বৌমা, ও বৌমা, না কেউ তো সারা শব্দ দেয় না। বৌমা, বুঝতে পারছি ওরা মনে হয় ঘরে নাই। কি যে করি, সেই সকালে ছাগল বাইন্ধে দিয়ে আসছি, এখন একটু আনতে যাবো, বাড়িতে না থাকলে কেমনে যাই? এদিকে বিকেল হয়ে গেল, কি যে করি। আমার মনে হয় বৌমার ছেলে বাড়ির আশেপাশে কোথাও আছে, যাই আমি ছাগল দেখে আসি। আর একটু তাড়াতাড়ি করো। আরে ধরো তো। দাঁড়া বৌমা, কই যাও? আর এই লোকটাকে চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? মানে এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর এই লোকটাকে বিয়ে করব। ও, তা আমার ছেলে থাকতে তুমি এই লোকটারে বিয়ে করবা, এই লোকটার সাথে চলে যাবা, কেমন কথা? আপনার ছেলে? আপনার ছেলে কোথায়? আর তাছাড়া আপনার ছেলে তো মরে গেছে, আর তার জন্য শুধু শুধু এই বাড়িতে পড়ে থাকা তো কোনো মানেই হয় না। আমি তো একটা মানুষ, তাই ভাবলাম নতুন করে জীবনটাকে সাজাই। কি বলতেছো বৌমা? আমার ছেলে মারা গেছে মানে? আমার ছেলে না তোমার পিছনে দাঁড়ায় আছে। আপনাকে মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি ভূত নয়, আমি একজন জ্যান্ত মানুষ। তুমি আমাকে ভূত ভাবছো? তুমি তুমি কিভাবে ফিরে আসলে? এটা তো অসম্ভব। তুমি আর আমি তো নিজের হাতে ওরে শেষ করলাম, মাটিতে পুঁতেও দিয়ে আসলাম। হ্যাঁ, তোমরা দুজন মিলে আমাকে জিন্দা কবর দিয়েছো, কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারেকে। ওই উপরওয়ালা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর কারো সাধ্য নেই তাকে কেউ মেরে ফেলে। কিন্তু কিভাবে তুমি বেঁচে গেলাম? কিভাবে বাঁচলাম সেটা জানতে চাও? তাহলে শোনো। সোহেল, বাবা সোহেল, ওঠ বাবা, ওঠ, উফ, ওঠ।
চল বাবা, তুই আমার সাথে চল। এবার বুঝতে পারলে আমি কিভাবে বাঁচলাম? কিন্তু আমি বাঁচলাম কেন মা? তুমি আমাকে বাঁচালে কেন? এই দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়াই উচিত ছিল। যাদের জন্য দূর প্রবাসে এত কষ্ট করলাম, মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করলাম। একজন প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করে কিসের জন্য জানো? এত কষ্ট করে টাকা উপার্জন করে তার মাকে ভালো রাখার জন্য, তার স্ত্রীকে ভালো রাখার জন্য, তার প্রিয় মানুষগুলোকে ভালো রাখার জন্য। আমিও তাদের মধ্যেই একজন। দিনের পর দিন কষ্ট করছি, কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করছি। সেই টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। হ্যাঁ, অনেক প্রবাসী আছে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু জানো সবাই তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে না। আমি যে দালালের মাধ্যমে ওই দূর প্রবাসে পাড়ি জমাইছিলাম, সে বলেছিল আমার নাকি শহরের ভিসা, ফ্রি ভিসা। আমি ওই দেশে যে কাজ ইচ্ছা সেই কাজই করতে পারবো। কিন্তু আমাকে ওই দেশে যে মাজরার ভিসা ধরায় দেয়। জানো আমি মরুভূমিতে কাজ করতাম, না জানতাম ওই দেশের ভাষা, না করতে পারতাম ঠিক মতো কাজ। আমার মালিক আমাকে অনেক নির্যাতন করত, অনেক মারধর করত। মাস শেষে ঠিক মতো বেতন দিত না। তারপরে আমি ওই জায়গা থেকে পালিয়ে যাই। আমি অনেকদিন না খেয়ে থাকি, অনেকদিন রাস্তায় ঘুরি। কিন্তু পরে আমার এক প্রবাসী বাংলাদেশি ভাইয়ের সঙ্গে দেখা হয়। সে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। তারপরে আমি কঠোর পরিশ্রম করে এই দেশে টাকা পাঠাই। হয়তো হ্যাঁ, আমি লক্ষ লক্ষ টাকা পাঠাইতে না পারলেও আমি কিন্তু 50, 60, 70 হাজার টাকা প্রত্যেক মাসে পাঠাইছি তোমাদের চাহিদা পূরণ করার জন্য। জানো আমি ভালো মন্দ খাইনি, ভালো একটা পোশাক পরিনি। আমি সবসময় ভাবতাম আমি যদি ভালো পোশাক পরি, আমি যদি ওই দেশে ভালো ভালো খাই, তাহলে আমার মা ভালো থাকতে পারবে না, আমার বউ ভালো থাকতে পারবে না। আর বাড়িতে এসে কি দেখলাম, যার জন্য এত কষ্ট করছি সেই বউটাও অন্য একটা পরপুরুষের সঙ্গে পরকিয়া করে। সে একটা বয়স্ক লোকের সঙ্গে পরকিয়া করে, আর আমি সেটা ধরে ফেললাম। আর তোমরা দুজন মিলে আমাকে জিন্দা কবর দিয়ে দিলাম। বাহ, যার জন্য আমি এত কষ্ট করলাম, যার জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, যার জন্য নিজের শরীরে রক্ত পানি করে টাকা উপার্জন করলাম, আর সেই কথাটা কিনা সামান্য পরকীয়ার জন্য একজন প্রবাসীকে জিন্দা কবর দিতেও পিছু পা ফেলেন। বাহ, কি সুন্দর ভালোবাসা, কি সুন্দর অভিনয়। অথচ আমি যখন প্রবাস থেকে ফোন দিতাম, তুমি কত সুন্দর করে কথা বলতে। তোমার অভিনয় দেখে আমি ভাবতাম আমি পৃথিবীর সেরা সুখী মানুষ, কারণ আমার বউ আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক বিশ্বাস করে। কিন্তু আমি বুঝতে পারিনি তুমি একদম ছলনাময়। যাই হোক, কথায় আছে না, রাখে আল্লাহ মা রেখে। ওই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে জন্য আমার মাকে ফেরেশতা রূপে পাঠায় আমাকে বাঁচিয়ে রাখছে। কিন্তু তুই একদম টেনশন করিস না, আমি তোদেরকে আইনের হাতেও তুলে দেব না, আমি তোদেরকে জিন্দা কবরও দিব না। আমি তোদেরকে মুক্ত করে দিলাম। যা, তোরা সুখে শান্তিতে সংসার কর, তোরা সুখে থাক। যা, দুইজনে এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যা। যা বলছি। চল চল। মা চলো ভিতরে চল।